Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. তো যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও লেসন দেখছো সকলকে আমি নতুন একটি ভিডিও লেসনে সুস্বাগতম জানাই। তো আজকে ভিডিও শুরুতেই তোমাদের সকলকে বলবো যারা এখন ভিডিওটি নতুন দেখছো অথবা আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলবো বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওর লিংক অন্যদের সাথে শেয়ার করার জন্য যাতে অন্যরাও এই লেসনটি দেখে উপকৃত হতে পারে এবং এখান থেকে কিছু না কিছু শিখতে পারে। তো আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোশ্চেন 2023 সালে দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটি এসছে সেটা সমাধান করে তোমাদের দেখাবো এবং এখানে কিছু শর্টকাট কৌশলও শিখিয়ে দেবো। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে প্রথমে আমাদের উপরে যে শব্দগুলো দেয়া আছে ক্লুতে সেগুলো অবশ্যই সেই শব্দগুলোর অর্থ তোমাকে জানতে হবে। তো এখানে খুব বেশি কঠিন কোনো শব্দ নেই। এখানে রয়েছে ডাই অর্থ সকলেই জানে, কিপ, নিড, কজ, ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। আর এরকম কোনো কঠিন শব্দ নেই, একদম সবগুলো ইজি শব্দ। আমরা একটু প্যাসেজটি পড়ি। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিভার, বিভিন্ন ধরনের জ্বর রয়েছে। ডেঙ্গু ইজ ওয়ান অফ দেম, ডেঙ্গু জ্বর হচ্ছে তার মধ্যে অন্যতম। ইট ড্যাশ বাই বাইটিং অফ মসকুইটো ড্যাশ অ্যাডিস, তাহলে এটা এডিস নামক এক ধরনের মশার কামড়ে এই জ্বর হয়। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিম্পল কথা, দ্যাট মিনস সাধারণ সময়ের কথা। তো প্যাসেজগুলো পড়ে তোমাকে নির্ধারণ করতে হবে যে প্যাসেজটি কোন সময়ের কথা বলেছে, বর্তমানে, ভবিষ্যতে না অতীতের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন জেনারেল, সাধারণ সময়ের কথাগুলো সাধারণত প্রেজেন্ট টেন্সের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে এখন আমরা এখানে প্রথম সেন্টেন্সটিকে আলাদা করি যে এখানে কোন শব্দটি বসবে। তাহলে ইট ড্যাশ বাই বাইটিং অফ মসকুইটো, তাহলে মশার কামড়ে হয় বা ঘটে বা সৃষ্টি হয়। তাহলে এখানে হয় বা ঘটা সৃষ্টি হওয়ার ইংলিশ হচ্ছে কজ, তাহলে এখানে কজ বসবে শব্দটি। এটা আমরা প্রথমে নির্ধারণ করলাম যে এখানে কজ বসবে। তারপর হচ্ছে এটাকে রাইট ফর্ম ভার্বের সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে হচ্ছে যদি ভার্বের সাথে এসবিআইস হওয়ার কথা। এরপরে আমাদের দেখতে হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। লাস্ট যে কাজ সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। তাহলে এখানে কিসের মাধ্যমে হয় মশার কামড়ে, আর কি হয় জ্বর। জ্বর মানে জ্বরের পরিবর্তে এখানে ইট ব্যবহার করা হয়েছে। তাহলে যার কামড়ে হয় বা যার মাধ্যমে হয় জ্বর, সে তার নামটি শেষে দেওয়া রয়েছে। সুতরাং যে কাজ করবে তার নাম যদি শেষে দেওয়া থাকে অথবা না থাকে তাহলে সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এটি হলো প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম, ইজ, আর এই তিনটের যে কোনো একটি ব্যবহার করতে হবে। তাহলে এখানে সিঙ্গুলারের জন্য ইজ বসবে, প্লুরাল যদি হতো সাবজেক্ট তাহলে আর বসতো। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ইট ইজ কস্ট বাই বাইটিং অফ মসকুইটো। তাহলে শর্টকাট টেকনিকটি শিখে রাখবে যে সেন্টেন্সটি প্রথমে কোন শব্দটি বসবে সেটা নির্ধারণ করা। সেকেন্ড কাজ হচ্ছে রাইট ফর্ম ভার্বের সূত্র প্রয়োগ করা। থার্ড অপশন হচ্ছে ভয়েস চেঞ্জ নির্ধারণ করা। মসকুইটো ড্যাশ এডিস, এডিস নামে, তাহলে নামের ইংলিশ হচ্ছে আমরা জানি নেম। তাহলে এখানে যেহেতু ভার্ব তার মানে নামকরণ করা, সুতরাং যেহেতু আরেকটি ভার্ব বসছে তাহলে এই ভার্বটিকে আমাদেরকে নন ফাইনাইট করতে হবে। তাহলে নন ফাইনাইট আমরা বিভিন্নভাবে করতে পারি। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল দিয়ে নন ফাইনাইট করবো, কারণ স্থির কোনো কাজ, যে কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে সেই কাজের ভার্বকে নন ফাইনাইট করতে হলে পাস্ট পার্টিসিপল দিয়ে করতে হবে। আর যদি চলমান কোনো কাজের ভার্ব থাকে সেটাকে যদি নন ফাইনাইট করতে হয় তাহলে আইনি যুক্ত দিয়ে করা হয়। তাহলে এখানে যেহেতু নামকরণ করা হওয়ার পরই তার নামটি এডিস আসছে, সুতরাং তার নাম অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, সম্পন্নকৃত কাজ, সেজন্য এখানে নেমড হবে। নেমড বা কল্ড, আমরা বলি হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কল্ড কাজী নজরুল ইসলাম, এই যে কল্ড ব্যবহার করা হয় সেটাও এই জাতীয় শব্দ। তারপরে সিনেমা বলছি ই ড্যাশ সিরিয়াস হেলথ হ্যাজার্ড, এটা মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে। তাহলে তৈরি করে ইংলিশ আমরা জানি কজ, তাহলে এখানে কজ। এখন রাইট ফর্ম ভার্বের সূত্র প্রয়োগ করব যে সেন্টেন্সটি কোন সময়, যেহেতু সাধারণ সময় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হয়। এরপরে আমরা যোগ করলাম, যোগ করার আগেই দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে যে সৃষ্টি করে স্বাস্থ্যের ঝুঁকি তার নামটাই শুরুতে দেওয়া হয়েছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সময় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয় তাহলে ভার্বের সাথে এস বাই যোগ হবে, সেটা আমরা যোগ করে দিলাম।
আর এর আগে এখানে যোগ করিনি কারণ সেন্টেন্সে ছিল প্যাসিভ ভয়েস, সেজন্য। তাহলে ইট কজেস সিরিয়াস হেলথ হ্যাজার্ড, ভমিটিং, বমি, হাই টেম্পারেচার, ব্লাড প্লেটলেটস ইটিসি মেক দ্য পেশেন্ট টর্মেন্টেড, খুব তাকে অসুস্থ করে ফেলে। মেনি পেশেন্টস, অনেক রোগী, ড্যাশ ইফ দ্য ব্লাড প্লেটলেটস ড্যাশ বিলো 50, যদি রক্তের যে প্লেটলেটস থাকে সেটা যদি 50-এর নিচে আসে না যায়, তাহলে এখানে কোথাও আসার কথা নেই, তার মানে যায়, এখানে ই নাম্বারটাতে হবে যায়। মিলল কোনটা? ই নাম্বারতে যায়, গো। তারপর হচ্ছে ডি নাম্বারে, যদি 50-এর নিচে যায় তাহলে আমরা জানি ডাক্তারের ভাষায় বা মেডিকেল সায়েন্সের মত অনুসারে তাহলে রোগী মারা যায়। তাহলে এখানে মারা যাওয়ার ইংলিশ হচ্ছে ডাই। এখন এখানে আমরা ডাই দিব না, ডেড দিব। ডায়েট দিব না কারণ সাধারণ সময়ের কথা বলছে, ইন জেনারেল, সাধারণত মারা যায়, তার মানে ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট আবার এখানে হচ্ছে প্লুরাল এবং সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস, কারণ রোগী মারা যায়, রোগীর নামটি শুরুতে দেওয়া রয়েছে। সুতরাং পেশেন্টস ডাই, যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে আমরা এস বাই যোগ করতাম, এখন যদি প্লুরাল এই জন্য যোগ হবে না। আর সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। মেনি পেশেন্ট ডাই ইফ দ্য ব্লাড প্লেটলেটস, এখানে প্লেটলেটসও প্লুরাল এবং এখানেও এই অংশটিও অ্যাক্টিভ ভয়েস, কারণ কে 50-এর নিচে যায়, ব্লাড প্লেটলেটস, তার নামটি ভার্বের আগে রয়েছে, সুতরাং এটাও অ্যাক্টিভ ভয়েস, এখানেও ভার্বের সাথে এসবিএইচ হবে না। গো বিলো 50, মাস্ট কেয়ার অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট, অনেক বেশি যত্ন এবং যথাযথ চিকিৎসা, ড্যাশ টু সেভ ডেঙ্গু এফেক্টেড পেশেন্ট, ডেঙ্গু আক্রান্ত রোগীকে কি করার জন্য প্রয়োজন, এখানে প্রয়োজন কথাটাই আসবে। তাহলে ডেঙ্গু আক্রান্ত রোগীকে সেভ করার জন্য বা তাকে সুস্থ করার জন্য যথাযথ যত্ন এবং চিকিৎসা প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে এফ নাম্বারে যেটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে নিড, নিড নিয়ে আসলাম এফ নাম্বারে। এখন আমরা দেখব যে সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে যত্নটা কে নেবে, তার নামটি এখানে ভার্বের আগে দেয়া নেই, সুতরাং যে কাজ করবে তার নাম যদি দেয়া না থাকে তাহলে সেটা হলো প্যাসিভ ভয়েস। তার প্যাসিভ ভয়েস হলে এখানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের সময় অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে মাস্ট, প্যাসিভ ভয়েস মানেই অক্সিলারি ভার্ব ব্যবহার করতেই হবে। তাহলে অক্সিলারি ভার্ব বসবে এম, ইজ, আর, এই তিনটি যেকোনো একটি। এখানে বলছে দুটো নাম, একটা হলো কেয়ার আর একটা হলো ট্রিটমেন্ট, তাহলে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সময় প্লুরাল অক্সিলারি ভার্ব আর, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে নিডের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে নিডেড। ওকে, নিডেড টু সেভ ডেঙ্গু এফেক্টেড পেশেন্টস ইন অর্ডার টু ড্যাশ আওয়ারসেলফ ফ্রি ফ্রম ডেঙ্গু, ডেঙ্গু থেকে আমাদেরকে কি করার জন্য, ফ্রি, ফ্রি হওয়ার জন্য, তাহলে ডেঙ্গু থেকে আমাদের ফ্রি হওয়ার জন্য, তাহলে ফ্রি হওয়ার জন্য বা ফ্রি রাখার জন্য ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি। তো এখানে গেট শব্দটি দ্বারা সেই ধরনের কিছুই ব্যবহার করা বলা হয়েছে যে ইন অর্ডার টু গেট আওয়ার সেলফ, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে আমরা লিখবো ইন অর্ডার, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের সূত্র, ইন অর্ডার টু, টু, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, অথবা শুধু ইনফিনিটিভ টু এর পরেও ভার্বের বেস ফর্ম বসে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হয়। তাহলে ইন অর্ডার টু গেট আওয়ার সেলফ ফ্রি ফ্রম ডেঙ্গু উই ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের কি করতে হবে, আমাদের যে পরিবেশ সেই পরিবেশটাকে পরিষ্কার রাখতে হবে বা রাখা উচিত। তাহলে উচিত বলে উই শুড, রাখার ইংলিশ হচ্ছে কিপ, উই শুড কিপ, অথবা আমরা বলতে পারি উই মাস্ট কিপ, অবশ্যই রাখতে হবে, অথবা উই হ্যাভ টু কিপ। এখন আমি অনেকগুলো লিখে দিয়েছি কিন্তু তোমার পরীক্ষার সময় যে কোনো একটা লিখবে। তো উই হ্যাভ টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, তাহলে আমরা এখানে যদি কিপ ব্যবহার করি তাহলে এখানে আমরা কিপ না ব্যবহার করি, এখানে গেট ব্যবহার করবো, যে ইন অর্ডার টু গেট আওয়ার সেলফ ফ্রি ফ্রম ডেঙ্গু উই হ্যাভ টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, অথবা উই মাস্ট কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, অথবা উই শুড কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। দেন আই নাম্বার হচ্ছে লিভিং প্লেস অফ এডিস লার্ভা, এডিস লার্ভার যে বসবাসের জায়গা, শুড ড্যাশ, এটাকে কি করতে হবে, অবশ্যই এডিস লার্ভা যেখানে থাকে সেটাকে নষ্ট করে ফেলতে হবে, ধ্বংস করে ফেলতে হবে। নষ্ট করা বা ধ্বংস করা ইংলিশে ডিস্ট্রয়, এটা আমরা বসালাম। তাহলে আমরা জানি মোটালজির পরে ভার্বের বেস ফর্ম বসে,
কিন্তু দেখতে হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে এই লার্ভার যে বাসস্থান সেটা ধ্বংস কে করবে? লার্ভার নিজেরটা নিজে করবে না, অন্য কেউ করবে। সুতরাং যে কাজ করবে তার নামটি এখানে দেয়া নেই ভার্বের আগে, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে। তো মডাল অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে হয়, তাহলে মডাল অক্সিলারি ভার্বটির পরে আমাদেরকে বি ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি মডাল অক্সিলারি দেওয়া না থাকে তাহলে মডাল অক্সিলারি ভার্বটিও ব্যবহার করতে হবে। মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের দুটো ফর্ম হয়, যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে বেস ফর্ম, যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে বি তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লিভিং প্লেস অফ অ্যাডিস লার্ভা শুড বি ডিস্ট্রয়েড, ধ্বংস করে ফেলতে হবে বা নষ্ট করে ফেলতে হবে, উইথ এ ভিউ টু ড্যাশ আওয়ারসেলফ অ্যালাউ ফ্রম মসকুইটো বাইট, মশা কামড় থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। ওকে, তাহলে এই জায়গায় সে একটা ফুল স্টপ হওয়ার কথা ছিল। তারপরে উইথ এ ভিউটি, এখান থেকে নতুন একটা লাইন, উইথ এ ভিউ টু ড্যাশ আওয়ারসেলফ অ্যালাউ ফ্রম মসকুইটো বাইট, মশার কামড় থেকে আমাদেরকে কি করার জন্য? দূরে রাখার জন্য অথবা মুক্ত রাখার জন্য। এখানে অ্যালপ মানে দূরে, তাহলে দূরে আমরা আমাদেরকে রাখবো, তাহলে এখানে রাখার ইংলিশ তো আবার ওখানে ব্যবহার করেছি কিপ, তাহলে এখানে মেক দ্বারাও এটাকে প্রকাশ করা হবে যে রাখা, তাহলে উইথ এ ভিউ টু মেকিং আওয়ার সেলফ অ্যালপ। যদিও এটা একটা ভাব অর্থ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে যেগুলো আমরা দেখলাম এখানেও কিপটাই সবচেয়ে ভালো মিলে, এখানেও কিপ সবচেয়ে ভালো মিলে, তারপরে যে নাম্বারটাতেও কিপ সবচেয়ে ভালো মিলে, কারণ আমাদেরকে দূরে রাখা, দূরে বললে আমরা রাখা বলি, তাহলে উইথ এ ভিউ টু কিপিং আওয়ার সেলফ। তাহলে আমরা জানি উইথ এ ভিউ টু এর পরে ভার্ব বসলে আইনি যুক্ত করতে হবে, যে ভার্বটি বসবে সেই ভার্বের আইনি ব্যবহার করতে হবে, এবং এইগুলোর ক্ষেত্রে কোনো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দেখার প্রয়োজন হবে না। যেমন ইন্ডারডোর টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, এখানে তোমার অ্যাক্টিভ প্যাসিভ দেখার প্রয়োজন হয় না। উইথ এ ভিউ টু এর পরেও ভার্বের সাথে আইনি যুক্ত হয়, এটার জন্য অ্যাক্টিভ প্যাসিভ দেখার প্রয়োজন হয় না সাধারণত। তাহলে এখন কিছু কিছু ক্ষেত্রে এইগুলো ঝামেলার একটা বিষয়, যেখানে হওয়ার কথা কিপ রাখা বোঝাতে, কিন্তু সেখানে ভাব অর্থ হিসেবে বা কাছাকাছি অর্থ হিসেবে গেট ব্যবহার করা হচ্ছে, মেক ব্যবহার করা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে স্টুডেন্টদের একটু ঝামেলা লেগে যায়। তো বোর্ড কোশ্চেন সেট করার সময় আসলে এই ধরনের কনফিউশন টাইপের বা এই ধরনের খুব গুলি একেবারে কাছ থেকে যায় না, একটু দূর থেকে যায়, এই ধরনের শব্দ আসলে ইউজ করা উচিত নয় বলে আমি পার্সোনালি আই থিঙ্ক। কারণ হচ্ছে মেক, মেক দিয়ে আসলে তৈরি করা বোঝায়, মেক দিয়ে কিন্তু কাউকে রাখা বোঝায় না। সুতরাং এখানে যদি আমরা এই মেক না দিয়ে অন্য কোনো শব্দ যিনি কোশ্চেন সেট করেছেন তিনি দিতেন, তাহলে ইট উড বি বেটার টু আন্ডারস্ট্যান্ড ফর দ্য স্টুডেন্টস। বাট তারা বিজ্ঞজন, তারা সিলেক্ট করেছেন, তো এই জন্য এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই একটু ভেবেচিন্তে বসাতে হবে যে আসলে ভাবার্থ দিয়েও এগুলো কমপ্লিট করা যায় কিনা। তো আমরা এখানে এই যে 10টি কোশ্চেন এখানে সমাধান করেছি, আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। আবার যদি আমি এখানে তোমাদেরকে প্রত্যেক জায়গায় আমি বলে দিই, তারপরও প্রথম হচ্ছে তোমাকে অর্থ পড়তে হবে, এই বক্সের অর্থ এবং প্যাসেজের অর্থ। দেন হচ্ছে শব্দ বাছাই করতে হবে, যে কোন শব্দটি বসবে সেটা বাছাই করে বসাতে হবে। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের সূত্র প্রয়োগ করতে হবে। সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের সূত্র প্রয়োগ করতে হবে। এই ধাপগুলো তুমি যদি অনুসরণ করো তাহলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমার কোনো ভুল হবে না বলে আমি মনে করি। তো এই যে আমরা দিনাজপুর বোর্ড সমাধান করেছি, পরবর্তীতে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করে পর্যায়ক্রমে এই চ্যানেলে তোমাদেরকে দিব। পরীক্ষার মধ্যে এগুলো আমি সব কমপ্লিট করে ফেলবো, যাতে পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষার্থীতে যাচ্ছ, আসলে আরেকটু কথা এখানে বলে রাখি, কারণ হচ্ছে এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে আমরা যে সূত্রগুলোর কথা বলেছি, শর্টকাট টেকনিকগুলোর কথা বলেছি, এগুলো কিন্তু শুধু যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট তা নয়, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট যে সকল শিক্ষার্থীরা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষা যারা দিবে, কারণ রাইট ফর্ম অফ ভার্বের এই ধরনের সূত্র দিয়ে কিন্তু বড় বড় যে চাকরির পরীক্ষা, ফার্স্ট ক্লাস যে সবচেয়ে বড় যে চাকরির পরীক্ষা, বিশেষ পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে। সুতরাং এই প্যাসেজটি আমি যেখানে সমাধান করেছি এর মাধ্যমে যদি আমরা প্রত্যেক সেন্টেন্সটি আলাদা আলাদা করে লিখতাম তাহলে কিন্তু চাকরি পরীক্ষার মতো সেন্টেন্স হয়ে যেত। সুতরাং এইভাবে এই শর্টকাট টেকনিকগুলো যদি তোমার জানা থাকে, তোমার লিখে রাখো অথবা নোট ডাউন করে রাখো, তাহলে যে কোনো পরীক্ষার জন্য তুমি কিন্তু উপকৃত হবে। সুতরাং প্রত্যেকটি ভিডিও লেসন যদিও আমি সমাধান করি এসএসসি পরীক্ষা, কিন্তু এগুলো সবার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা সবাই যারা এই ভিডিওটি দেখেছো শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেছো এবং শর্টকাট টেকনিকগুলো এবং যে রুলসগুলো, যে কথাগুলো আমি বলেছি সেগুলো তোমরা লিখে রেখেছো। তো আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।